দক্ষিণ কেরানীগঞ্জ জিঞ্জিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। মামলায় আটক ৩ ডাকাতকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৩ আসামিকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করে ৩ কিশোর। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার পর তাদের কাছে ১৮ লাখ নগদ টাকা এবং ৪টি খেলনা পিস্তল ও ২টি দেশীয় ছুরি পাওয়া যায়। তারা বলেন, মোহাম্মদ লিওন, মোহাম্মদ নীরব, মোহাম্মদ আরাফাত ও সিফাত ৩ জনই কেরানীগঞ্জের বাসিন্দা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে দ্রুত। অনুষ্ঠানে খুলনা বিভাগের নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এই সময় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন। অনেক কড়া ভাষায় বলতে পারি, গর্জন করে বলতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা যাই করি না কেন, যতক্ষণ না আপনারা আপনাদের দায়িত্বটি উপলব্ধি না করবেন এবং সেটুকু পালন না করবেন, এটি আসলে সম্ভব নয়। আর আরেকটি জিনিস, আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি, যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদেরকে আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয়, যেটা দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম, খুন ও গুপ্ত হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি উপস্থাপন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহি। ৫ দফা দাবিতে প্রেস কনফারেন্স করেন শিক্ষার্থীরা। এই সময় উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি শাফায়েত হোসেন, সাইফুর রহমান খান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বায়াত উল্লাহ বায়াত, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি তৌসিফ ইমরুজ। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। খুলনার কুখ্যাত সন্ত্রাসী হাড্ডি সাগরকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরের সিএনবি কলোনির খেলার মাঠ থেকে তাকে আটক করা হয়। সন্ত্রাসী সাগরের হেফাজতে ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকা। গ্রেফতারকৃত হাড্ডি সাগর তৃতীয় শীর্ষ সন্ত্রাসী। এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা মহানগরী সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদক সহ বিভিন্ন ধরনের 7টি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কেএমপি মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মনিরুজ্জামান মিঠু। এই সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর শহরের পূর্ব
টেপাখোলা থেকে বিদেশি পিস্তল সহ 2 সন্ত্রাসীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পূর্ব টেপাখোলা এলাকার নজরুল ইসলামের বাড়ির বসত ঘরের পাশের মাস্টার খড়ির মধ্য থেকে এক অস্ত্রটি উদ্ধার করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, আটককৃত ফয়সালের স্ত্রী কামরুন নাহার গত বুধবার কোতোয়ালি থানায় এসে অভিযোগ করে তার স্বামী ফয়সালের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ফয়সাল ও নজরুল নামে 2 সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরবর্তীতে মধ্যরাতে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। এই সময় খড়ের মধ্যে থাকা একটি ম্যাগাজিন ও 2টি কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের মাদক বিরোধী পৃথক অভিযানে 2 মণ 20 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 9-এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদরের খাটিহাতা বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানে 30 কেজি গাঁজা সহ সুরুজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আরেকটি অভিযানে কসবা উপজেলার কাইয়ুমপুর এলাকা হতে 70 কেজি 500 গ্রাম গাঁজা সহ শানু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। চট্টগ্রামে গত 2 মাসে ধরে চালের দাম বাড়তে, সপ্তাহের ব্যবধানে মোটা ও মাঝারি মানের চালের দাম কেজি প্রতি বেড়েছে 3 থেকে 4 টাকা। একই সঙ্গে বেড়েছে সয়াবিন তেল সহ কয়েকটি নিত্যপণ্যের দাম। কমেনি শীতকালীন সবজি ও মাংসের দাম। নগরীর বহদ্দার হাট, চকবাজার, কাজী দেউরি, কর্ণফুলী বাজার, হালিশহর, ফৈল্লাতলি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। মুদি দোকানে বেড়েছে সয়াবিন ও সরিষার তেলের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্যবসায়ীরা বলেছেন, আমদানি খরচ বেশি ও দেশীয় ধানের দাম বাড়ার কারণে চালের দাম কমছে না। ক্রেতাদের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে সয়াবিন তেলের দাম। সবজি আড়তদাররাও জানিয়েছেন, চট্টগ্রামে অধিকাংশ সবজি আসে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে। স্থানীয় বাজারের চাহিদা মেটাতে চট্টগ্রামের আশেপাশে উপজেলা থেকে সবজি সরবরাহ করা হয়। বরিশাল ভোলা নৌ রুটে চলাচলকৃত অবৈধ স্পিড বোটে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। অদক্ষ চালকের ফলে ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। অনিয়মকে নিয়ম করে সকাল থেকে গভীর রাতেও দাপিয়ে বেড়াচ্ছে নৌপথ। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। নদী বিধৌত গোটা দক্ষিণাঞ্চলে বরিশাল ভোলা, মেহেন্দিগঞ্জ, লাহারহাট সহ নৌরুটে প্রতিদিনই বাড়ছে যাত্রীর সংখ্যা। সুযোগে বৈধ অবৈধ নৌযান দিয়ে নৌপথ দখলে রাখছে একটি মহল। কর্মব্যস্ত মানুষ সময় বাঁচাতে নদীপথে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যেতে ব্যবহার করছে দ্রুতগতির স্পিডবোট। ফিটনেস ও রুট পারমিটবিহীন স্পিডবোটগুলোয় সনদবিহীন অদক্ষ চালকেরা প্রতিদিনই ঘটাচ্ছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। যারা স্পিডবোট চালাচ্ছে তারা যদি একটু ভালো প্রশিক্ষণ থাকতো না তাদের, তাহলে আমাদের জন্য আর একটু নিরাপত্তা থাকতো। আমরা চাইতেছি এরকম লাইফ জ্যাকেট থাকলে সমস্যা কি, নিরাপত্তার সাথে আমাদের পড়া উচিত। চলতি মাসেও ভোলা যাওয়ার পথে এমনই একটি সনদবিহীন স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। তবুও টনক নড়ছে না প্রশাসনের। বহাল তবিয়তেই অবৈধ স্পিডবোট ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন নাম্বার করছে, রোড পারমিট করছে এবং ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত আছে, এবং সরকারের আমরা ভ্যাট ট্যাক্স দিয়েই আমরা এই স্পিডবোট ব্যবসা আমরা করি। আমাদের বরিশালে মনে করেন 32টি লাইসেন্স আছে, কিন্তু দুই একটা রেনু নেই। সেটাও আমাদের করতে দিছে, সেটা 2-1 দিনের মধ্যে চলে আসবে। নদীপথ অনিরাপদ করা এই স্পিডবোটগুলোর বিরুদ্ধে জরুরি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী সহ সচেতন মহলের। এই খাতে আরও খরচ কমানো সম্ভব, যাতায়াতের এবং যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে। অভিজ্ঞতা থেকে যে মানুষ একটা কাজ করে, যেমন সেদিন যে দুর্ঘটনা ঘটলো, সেই ড্রাইভারেরও শুনছি বয়স কম। প্রশিক্ষণপ্রাপ্ত তাদের দিয়ে যেন স্পিডবোটটা চালানো হয়। হেলপার থেকেই চালক হয়ে বোট চালায় দাবি সমিতির সাধারণ সম্পাদকের। প্রত্যেকটা ড্রাইভার 25-এর উপরে, 25-এর নিচে কোনো আমাদের ড্রাইভার নাই। ভোলার কিছু ড্রাইভার আছে, তাদের বয়স কম, সর্বনিম্ন 18 আছে, 20 আছে, তাদের বলা হয়েছে, তারাও যে বয়স কম তাদেরকে অলরেডি বাদ দিয়ে দিছে। তবে অবৈধ নৌযান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে BIWTA। সেজন্য আমরা ইতিমধ্যে নৌ পুলিশ এবং কোস্টগার্ডকে আমরা চিঠি দিয়েছি
এর পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এবং জেলা প্রশাসক ভোলাকেও আমরা পত্র প্রেরণ করেছি বিষয়টা অবগতি করানোর জন্য, যাতে অবৈধ কোনো রকম নৌযান নদীতে না চলতে পারে সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। অদক্ষ চালক আর আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় নদী বিধৌত এ অঞ্চলের দ্রুতগতির এই স্পিডবোটগুলো হয়ে উঠছে বেপরোয়া। এতে চলাচল করা যাত্রীরা হারাচ্ছে প্রাণ, ঘটছে দুর্ঘটনা। তাই এ রুটকে নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সচেতন হবে, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার আমাদের কৃষি। মানিকগঞ্জের সিঙ্গারে কৃষি বিভাগ কৃষক গবেষক ও ভোক্তাদের অংশগ্রহণে কৃষি প্রতিবেশ বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি পরিদর্শন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেসরকারি গবেষণা সংস্থা বার্ষিকের উদ্যোগে উপজেলার বাইরা ইউনিয়নের আটকদিয়া এলাকার কৃষক মুকুন্ত মজুমদারের বাড়িতে সংলাপ হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও স্থানীয় শিল্পীরা। জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টারের সভাপতিত্বে কৃষিবিদ মনিরুল ইসলাম, বার্ষিক পরিচালক সিলবানুস লামিন, মনোয়ার হোসেন মনির, বার্ষিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ও কৃষানী হাজেরা বেগম, কৃষক খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে নগরীর পরিবেশ রক্ষায় বিভিন্ন ছাদ বাগানে বৃক্ষরোপণের কলাকৌশল ও জিও ব্যাগ সহ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকালে নগরীর শেহরা ধোপাখোলা এলাকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে USAIDর অর্থায়নে ছাদ বাগানে বৃক্ষরোপণের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান এবং জিও ব্যাগ সহ সরঞ্জাম ও বৃক্ষ বিতরণ করা হয়। এই সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ারুল আবেদিন, অধ্যাপক মাহমুদ হোসেন সুমন, অধ্যাপক ডক্টর গোলাম কিবরিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডক্টর উম্মে হাবিবা, শিক্ষার্থী লাজিনা বেগম উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার মিরপুরে জনসভা করেছে জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপ। গতকাল বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের মুক্ত মঞ্চে জনসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন। তিনি বলেন, আমরা আধিপত্যবাদী শক্তির খপ্পরে আছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। পতিত সরকার পালিয়ে গিয়েও হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। নির্বাচিত সরকারই এই সমস্যার সমাধান করতে পারে। তাই দ্রুত সংস্কার শেষ করে আগামী 25 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। চিথলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত উক্ত জনসভায় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। নবনির্মিত নড়াইল রেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও শহর যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। নড়াইল উন্নয়ন আন্দোলনের ব্যাপারে আদালত সড়কে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী দীর্ঘ মানববন্ধনে বক্তব্যকালে নড়াইল উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক শরীফ মুনির হোসেন বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়াইল রেল স্টেশনে যাতায়াতের জন্য কোনো সড়ক নির্মাণ করা হয়নি। রেল স্টেশনের যাতায়াত ও নড়াইল শহরকে যানজট মুক্ত করতে শহরের রূপগঞ্জ হতে গোচর পর্যন্ত শহরের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানানো হয়। নড়াইল উন্নয়ন আন্দোলনের রাজনীতিবিদ আনোয়ার হোসেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ, সাংস্কৃতিক কর্মী ইমাম আলী মিলন সহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ব্যাসপুর জয়নগর আঞ্চলিক সড়ক ও বৃহস্পতিবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ শফিউদ্দিন খান জানান, ব্যাটারি চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী ইশরাফিল মোল্লা। এই সময় বিপরীতমুখী ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইশরাফিল মোল্লা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের ফুকরা বাজারে যাত্রীবাহী একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে যায়, গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে মারা যান। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় মাধব রায় এবং দীপু রায় নামের মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন।
সকাল 8:30টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর পঞ্চগড় সড়কের কবিরাজহাট সড়ক নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সার্জেন্ট শেখ আরেফিন ইমরোজ জানান, ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটের ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলে মাধব রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত দীপু রায়কে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর সামনে থেকে রেল স্টেশন এলাকার নাটোরের আলিম বোর্ডিং থেকে জিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত জিয়ারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের শাওরা আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ফরিদপুরের সালথা উপজেলার গোয়ালপাড়ায় প্রবাসী কাউসার মাতুব্বরের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রবাসীর স্ত্রী ইতি বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে ডাকাতরা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘর নির্মাণের উদ্দেশ্যে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার এবং জমির দলিলপত্রাদি লুট করে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। প্রবাসীর মা জাহানারা বেগম জানান, রাত 3টার দিকে শব্দ পেয়ে বাইরে বের হলে 10-12 জনের ডাকাত দল ভয় দেখে পালিয়ে যায়। সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটি ডাকাতির ঘটনা নয়, অন্য কোনো বিষয় থাকতে পারে যা তদন্ত করে দেখা হচ্ছে। বরগুনার বদরখালীতে শিয়াল ধরার ফাঁদে মেছো বাঘ ধরা পড়েছে। গতকাল গভীর রাতে স্থানীয় কৃষক হাসিফ কাঠের বাক্সের ভিতরে একটি ঘাস ও একটি মুরগি রেখে ফাঁদ পেতে রাখলে ওই ফাঁদে ধরা পড়ে বাঘটি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন হাসিফ ও তার পরিবার। খবর পেয়ে স্থানীয়রা দলবদ্ধ হয়ে ছুটে আসেন। স্থানীয়রা জানান, বাঘটিকে আটক করার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রামবাসীরা বন্যপ্রাণী রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় প্রশাসনের কাছে বনাঞ্চলে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সিডিএ আবাসিক এলাকায় সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের উদ্যোগে 200 অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মাহবুব ই করিম মুকুল, ভাইস চেয়ারম্যান শামীম হায়াত এবং সাধারণ সম্পাদক রিয়াজ ইউসুফ পারভেজ সহ অন্যান্যরা। কক্সবাজারে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে এবং দ্য এশিয়া ফাউন্ডেশন ও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের সহযোগিতায় জেলা অভিবাসন সংলাপ হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলা অভিবাসন সমন্বয় কমিটির কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। ফিল্মস ফর পিস ফাউন্ডেশন নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকের সভাপতিত্বে এতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে গণ অধিকার পরিষদের ইউনিয়ন ভিত্তিক শিলাইদহ অফিস উদ্বোধন হয়েছে। অফিস উদ্বোধনের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলাইদহ ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন যুবনেতা রুবেল বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস। অন্যান্যের মধ্যে জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক জিলহজ খান, কুমারখালী থানা শাখার যুব অধিকার পরিষদের যুবনেতা মোহাম্মদ তুষার আহমদ, কুমারখালী থানা ছাত্র অধিকার পরিষদের ছাত্র নেতা রকি আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
দিনাজপুরের ফুলবাড়িতে সরকারের নির্দেশ অমান্য করে অবৈধ ইট ভাটা চালিয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। উপজেলায় 13টি ইট ভাটার মধ্যে অধিকাংশ অবৈধ ইট ভাটা। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইট ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট করছে। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় দিন দিন পরিবেশ হুমকির মুখে। কর্তৃপক্ষ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। চাঁদপুরের সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধ ও বাসস্ট্যান্ড গৌরগড়িয়া কমপ্লেক্স থেকে আব্দুর রশিদ তালুকদারকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে চাঁদপুর বাস স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ওলামায়ে কেরাম ও শুরাই নিজামের দাওয়াত ও তাবলিগ সমর্থকেরা অংশ নেয়। এই সময় বক্তারা বাংলাদেশি সাদপন্থীদের বিশ্ব ইজতেমার ময়দানে ওলামা ও মাদ্রাসার ছাত্রদের উপর হামলা ও নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চান। একই সাথে চাঁদপুরে তাবলিগে জামাতের একাংশকে ভুল বুঝিয়ে ওলামায়ে কেরামদের হত্যার হুকুম ও ইন্ধনদাতা ওয়াসিফ, আব্দুর রশিদ, আরিফ ও আব্দুল্লাহ গংদের গ্রেফতার ও বিচারের দাবি করা হয়। এমন মানববন্ধনে প্রায় ৩ শতাধিক মসজিদ ও মাদ্রাসার আলেমগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বেলা 11টায় হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় হওয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান। সংগঠনের শহর শাখার সভাপতি আলতাফ হোসেন আলকার সভাপতিত্বে সম্মেলনের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। গত 19 জুলাই আন্দোলনকালে বন্দর বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যার মামলায় মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীরকে 5 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে তাকে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক দস্তগীরকে 5 দিনের রিমান্ড নেওয়ার নির্দেশ দেন। দশ ট্রাক অস্ত্র মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মির্জা লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ায় সিলেটে আনন্দ মিছিল করেছে বাবর মুক্তি পরিষদ। বৃহস্পতিবার রাত 8টায় মিছিলটি বন্দর বাজার থেকে শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাবর মুক্তি পরিষদ সিলেটের আহ্বায়ক মোহাম্মদ নুরুল হুদা তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খোকন, মোহাম্মদ আব্দুল মান্নাফ, মোহাম্মদ আব্দুল মোতালেব। কে কোন দলের ছিলেন, কে কোন দল করেন সেটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো ভালো মানুষ, সত্যিকার মানুষ কিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মুসলিম সংসদের হল রুমে সিলেটস্থ দিরাই সাল্লাবাসীর উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার আশিস রঞ্জন রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ময়মনসিংহের সরকারের নারী ও শিশু স্বাস্থ্য বিষয়কগুলো জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে এবং ব্যাপক জনগোষ্ঠীকে সচেতন করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত জীবন তথ্য বিষয়ক 2 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মুহিদুল আলম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আজিম উদ্দিন ও প্রোগ্রামার আব্দুল সালাম। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 40 জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
ফরিদপুরে ভাঙ্গায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক সুধীজনের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী কমিশনার মিশকাতুল জান্নাত রাবিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মানিকগঞ্জ শিবালয় উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রেস ক্লাব কক্ষে বৃহস্পতিবার রাতে এই মতবিনিময় সভা হয়। এই সময় সাংবাদিকদের বলেন, আপনারা আপনাদের কাজ সঠিকভাবে করবেন, যেন কোনো দলাদলির সৃষ্টি না হয়। শিবালয় উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম. ফয়েজ উদ্দিন, শিবালয় উপজেলা প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বাল্যবিবাহ রোধ, ইফটিজিং ও ওয়ারেন্টের আসামি ধরা এবং সমাজের বিভিন্ন অপরাধ রোধে পুলিশকে সহায়তা করা 6 জন গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেছে মির্জাপুর থানা পুলিশ। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, মির্জাপুর উপজেলায় 14টি ইউনিয়ন, 1টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। তাদের বিভিন্ন খবরের ভিত্তিতে বাল্যবিবাহ, মাদক ব্যবসা ও সেবন রোধ, ইফটিজিং ও ওয়ারেন্টের আসামি ধরার ক্ষেত্রে তাদের যথাযথ ভূমিকা রয়েছে। তাদের দাবি অনুযায়ী মির্জাপুর থানা প্রাঙ্গণে একটি বসার ব্যবস্থা এবং তাদের চাহিদা মতো সার্বিক বিষয় তদারকি করছে মির্জাপুর থানা। নড়াইল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের 40তম বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এই সময় বক্তৃতা করেন ট্রাস্টের পুত্র নাসা গবেষক প্রফেসর গোলাম মোহাম্মদ নেওয়াজ, ডক্টর আনিক আফসান নেওয়াজ, অধ্যক্ষ শাহ আনোয়ারুজ্জামান, প্রধান শিক্ষক হায়াতুজ্জামান সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজবাড়ী গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2024 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের সিএসিও খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম সহ অন্যান্যরা। এই সময় যৌনপল্লী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল বলেছেন, একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। দুপুরে নগরীর হালিশহর হাউজিং এস্টেট বিডিআর মাঠ প্রাঙ্গণে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় হালিশহর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি হাজী হোসেন আহমদ সহ অন্যান্যরা। দিনাজপুরের পার্বতীপুরে চণ্ডীপুর ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ চলে আসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়েছে। স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল বিকেলে মনমথপুর চৈতাপাড়া স্কুল মাঠে এর আয়োজন করা হয়। এই সময় পৌর যুব দলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম, চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক মণ্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি বানিয়ার চালা এলাকায় প্রিমিয়ার লিগের ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হয়েছে। বানিয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল হয়। বানিয়ার চালা ফুটবল প্রিমিয়ার লিগ সিজন 2 এর আয়োজনে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শিবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। খেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন। ক্রীড়া পতাকা উত্তোলন করেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন। এই সময় গাজীপুর জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শীতের আমেজে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন স্পটগুলো। পর্যটন নিষেধাজ্ঞা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে নিষ্প্রাণ থাকা বান্দরবান জেলার পর্যটন খাত যেন প্রাণ ফিরে পেয়েছে। এতে আবারও চাঙ্গা ভাব ফিরেছে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলার বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীদের। প্রতিনিধি তুহিন হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। দেশের অন্যতম পর্যটন অঞ্চল পার্বত্য জেলা বান্দরবান। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। উঁচু পাহাড়, জলপ্রপাত আর পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আকৃষ্ট করে পর্যটকদের। নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, চম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থানে শীতের আমেজ। সরকারি ছুটি, স্কুল বন্ধ থাকায় মুখরিত হয়ে উঠেছে পর্যটকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পর্যটন কেন্দ্রে ছুটছে অসংখ্য পর্যটক। পাহাড়, নদী, ঝর্ণার অপরূপ দেখে বিমোহিত হচ্ছে প্রকৃতি প্রেমীরা। এদিকে পর্যটকদের জন্য জেলায় গড়ে উঠেছে ছোট বড় শত শত হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এখানে বেড়াতে এসে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে সিনারিগুলোর ভিউজ গুলো অনেক সুন্দর। বান্দরবান পর্যটন খোলার কারণে পর্যটকরা বেড়াতে আসতেছে, আর আমাদেরও ভালোবেসে কিনা হচ্ছে। অপূর্ব একটা সৃষ্টি, সেটা প্রকৃতির ধারে কাছে না আসলে আমরা হয়তো বা উপলব্ধি করতে পারবো না। বান্দরবান না আসলে বোঝা যাবে না আপনার ফটোটুকুলো কত সুন্দর। স্বচক্ষে দেখার যে আনন্দ, সেটা আসলে সত্যি মুগ্ধকর। আগে থেকে অনেক টুরিস্ট আসতেছে, যদি আরো অন্যান্য স্পট যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। ডিসেম্বর মাসে আমাদের হোটেলগুলো অগ্রিম বেশ কিছু রুম বুকিং হয়েছে। টুরিস্ট পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যগণ আগত পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিয়ে আসছে। আমাদের অ্যাডিশনাল ডিআইজি টুরিস্ট পুলিশ মহোদয়ের নেতৃত্বে আমরা টুরিস্ট পুলিশ অন্যান্য বাহিনী সদস্যগণ আগত টুরিস্টদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে আসছি। রোয়াংছড়ি ও থানচি ছাড়া জেলার 4টি উপজেলায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।